ঠিক আছে, আজকে তো রেশিও প্রপোর্শন করানোর কথা আছে। চলো রেশিও প্রপোর্শন শুরু করি। দেরি হয়ে গেল তোমাদের আজকে ক্লাস স্টার্ট করতে। দেখা যাচ্ছে? দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা চলো রেশিও প্রপোর্শন শুরু করব, যেটা আমাদের অবজেক্টিভ অ্যারিথমেটিক যে বইটা আছে তার চ্যাপ্টার 12 এ আছে। তার জন্য চ্যাপ্টার 12 আমি লিখেছি। আর চলো এই কোশ্চেনটা দাও স্টার্ট করো। আশা করি সব চলে এসেছে, জয়েন করে গেছে, করে যাচ্ছে আস্তে আস্তে। করো, শুরু করো এই কোশ্চেন থেকে। রেশিও প্রপোর্শন খুব সোজা চ্যাপ্টার, ঠিক আছে। আহ, মানে আমরা বিভিন্ন পরীক্ষায় যেরকম ধরো পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন ইউজ দেখেছি, তারপরে এজ রিলেটেড প্রবলেমের রেশিও প্রপোর্শন ইউজ দেখেছি, পার্টনারশিপের রেশিও প্রপোর্শন দেখলাম, অ্যাভারেজের রেশিও প্রপোর্শন দেখেছি। তো রেশিও প্রপোর্শন বেসিক্যালি একটা চ্যাপ্টার হিসেবে ভাবলেও প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক থাকে আসলে, ঠিক আছে। দেখো বলো এটা অ্যান্সার কত বলো। So 5:8. 5:8, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ 25 টু 40, ঠিক আছে। তো রেশিও অফ 25 মানে ফাইন্ড দ্য রেশিও, দেখো এখানে একটু বোঝা যাবে, ফাইন্ড দ্য রেশিও অফ 25। 25 এর রেশিও দেখতে হবে 40 এর থেকে আর কি, তাই না? তার মানে ফাইন্ড দ্য রেশিও অফ 25 মানে 25 বাই 40। তাহলে এইবার তুমি 5 দিয়ে যদি কাটো তাহলে 5 5 25 আর 5 8 40, 5। তার মানে আমি এটা বলতে পারি রেশিওতে যদি বলতে পারি 5/8 কে আমি বলতে পারি 5:8, তাই না? চলো পরের কোশ্চেন করো। করো এই কোশ্চেনটা। ফাইন্ড দ্য রেশিও অফ 90 সেন্টিমিটার টু, তাহলে রেশিও অফ 90 সেন্টিমিটার, তাহলে এবার 90 সেন্টিমিটারটা তুমি উপরে রাখলে, এবার নিচে আছে 1.5 মিটার। তাহলে এবার তোমাকে ফার্স্টে ইউনিট যেগুলো আছে আমাদের, যে ইউনিট গুলো সবসময় দেখে নিতে হবে যে সেম আছে নাকি, এটা সেন্টিমিটারে আছে না মিটারে আছে। তাহলে আমাকে সেন্টিমিটারে কনভার্ট করে দাও নিচে, হয় নিচের থেকে সেন্টিমিটারে কনভার্ট করো, না হয় উপর থেকে মিটারে কনভার্ট করো, ঠিক আছে। তাহলে আমি সেন্টিমিটারে কনভার্ট করছি, 90 সেন্টিমিটার বাই, তাহলে এখানে 150 সেন্টিমিটার, তাই না? 100 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, তো 100 দিয়ে গুণ করলে 150 হয়ে গেল। তারপরে এবার তুমি এটার অ্যান্সার বের করো, সহজে হয়ে যাবে। যে 0 0 আমি কেটে দিলাম, 3 দিয়ে 3 3 9, 3 5 15, আর সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল। রেশিওতে একক থাকে না, ইউনিট থাকে না রেশিওতে। যেরকম এটা হয়ে গেল 5/3, তার মানে আমি সরি 3/5, তাহলে আমি বলতে পারি 3:5। এখানে সেম ইউনিটেও কেটে যায়, ঠিক আছে। তাহলে 3:5 রেশিও, এই দুটোর মধ্যে 3:5 রেশিও হবে, সেটা আমি যত বড়ই করতে পারি করতে পারবো, যত ছোটই করতে পারি করতে পারবো, ঠিক আছে। রেশিও মানটা এরকম। চলো এই কোশ্চেনটা করো তো। The number of boys and girls in this school are 576 and 480 respectively. Express respectively যখনই বলে দিয়েছে, তার মানে ফার্স্টে কি দেওয়া আছে বয়েজ, দেন তারপরে গার্লস, তাহলে বয়েজটা হয়ে যাবে ফার্স্টের পোর্শনটা এবং গার্লসটা হয়ে যাবে তারপরের পোর্শনটা, ঠিক আছে। তো এক্সপ্রেস দ্য রেশিও অফ দিস নাম্বার বয়েজ টু দ্যাট অফ গার্লস ইন দ্য সিম্পলেস্ট ফর্ম। তো বয়েজ আগে হবে, তারপরে 2 দিয়ে তারপরে গার্লস আসছে, তাহলে বয়েজ is to girls
তাহলে এবার যদি তুমি এটাকে রেশিও যাও তাহলে 576:480, আর এটাকে তুমি দেখো, ঠিক আছে? তাহলে এইরকম এটা অ্যান্সার তাহলে কত হয়ে যাবে? এটাকে তুমি 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে 7 8, হ্যাঁ 7 8 56, আর এখানে 8 2 16, আর এখানে 8 8 6 48 60, 5 12 দিয়ে কাটো, 6 12 72, 5 12 60, তাহলে 6:5 হয়ে গেল। তো তাদের রেশিও হয়েছে 6:5, ঠিক আছে? তাহলে বয়েজ ইস টু গার্লস 6:5, এটাই আনসার। পরে কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা কিভাবে করা যায়? শুক্লা earn rupees 14,000 per month and Mishra earn 18,000 per month. Find the ratio শুক্লার স্যালারি। আর খুব সহজ, এস আর এখানে এম, ঠিক আছে? এস আর এম এর তাহলে কি 14,000 আর এখানে 18,000, ঠিক আছে? তাহলে 14:18 আর 7:8, এটাই অ্যান্সার। যা বলবে সেটাই, আমি এটা করেছি। তারা কি রেশিও জিনিসটা খুব সহজ, তাও বেসিক কনসেপ্ট যেগুলো যেগুলো থাকে সেগুলো আমি করিয়ে দিতে চাইছি। চলো এখানে কোশ্চেনটা বলেছে আউট অফ 144% ওয়ার্কিং ইন এ অফিস, ঠিক আছে? আউট অফ 144% মানে পার্সন working in a office, 56 are men are and the remaining are women. Find the ratio number of women to number of men. তার মানে ফার্স্টে 1107 আসছে। আচ্ছা দেখে নিচ্ছি। তাহলে ফার্স্টে ওম্যান আর তারপরে মেন হবে। তাহলে এবার দেখো টোটাল হচ্ছে 144, তাহলে এখানে যদি মেনে 56 আসে, হ্যাঁ এখানে যদি টোটাল ভাবি 144, তাহলে এখানে কত থাকবে? 144 56 বিয়োগ করে দাও, 6 6 12, 13 14 8, 5 1 6, 8 4 14 88, তাই তো? তাহলে এবার তুমি এটাকে যদি ছোট করতে চাও, তাহলে এখানে কত? 8 দিয়ে 7 8 56, 8 দিয়ে কেটে দাও, 7 8 56, 8 11 88, তাহলে অ্যান্সার হয়ে গেল 11:7। তাহলে এখানে দেখো ফার্স্টে এই জায়গাটায় মেন কথা বলেছে, ওমেনের কথা বলেছে, কিন্তু আমার রেশিও চেয়েছে কি? ফাইন্ড দ্য রেশিও। ওমেনটা চেয়েছে ফার্স্টে, তারপরে চেয়েছে মেন। এবং এক্সামেও কিন্তু এরকম অপশনে থাকবে, এটা অপশন থাকলো, বি অপশন 7:11 থাকলো, ঠিক আছে? তো এরকম চলতে থাকবে, ঠিক আছে? পরে করছি। করো এই কোশ্চেনটার অ্যান্সার বের করো। করো সবগুলো, 5টা অপশন আছে, 5টা অপশন নয় মানে 5টা আলাদা আলাদা কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার।
কি 5:6 হবে তারপরটা? অ্যান্সার বেরোলো কতগুলো? সবগুলো হয়ে গেছে? প্রথমটা 5:6 হচ্ছে, তারপরে? তারপরটা 2:3, তারপর? তারপরটা 2:5, তারপরে? তারপরটা 3:5, তারপরটা 3:2। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, ইন এ ক্লাব হ্যাভিং 100 মেম্বার্স 20 play carom, 24 play table tennis, 16 play cricket, and remaining member do not play any game. আচ্ছা, তো রিমেইনিং কতগুলো হচ্ছে তাহলে? 16, 24, এখানে 40, 20, এখানে তাহলে 40 জন থাকছে রিমেইনিং, তাই তো? রিমেইনিং মেম্বার হচ্ছে 40। তাই হচ্ছে দেখো 20, এখানে 24 আর 16 যোগ করলে 40 আসে, 40 আর 20 যোগ করলে 60 আসে। 100 থেকে 60 বাদ দিলে 40 জন মেম্বার এনি নট প্লে এনি গেম থাকলো। নো মেম্বার প্লে মোর দ্যান ওয়ান গেম, তাহলে সবাই সিঙ্গেল সিঙ্গেল গেম খেলছে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য মেম্বার্স হু প্লে। কি বলেছে, ক্যারাম টু দ্য নাম্বার অফ হুজ দোজ হু প্লে টেবিল টেনিস। তাহলে ক্যারাম কত? ক্যারাম হচ্ছে তোমার 20, আর এস টু টেবিল টেনিস কত? টেবিল টেনিস 24। ঠিক আছে, এই রেশিওটা তো কত হচ্ছে? 4 দিয়ে কাটলে 4 5 24, ঠিক আছে। এটা ঠিক আছে। ক্রিকেট টু দ্য নাম্বার অফ দোজ হু প্লে ক্যারাম। ক্রিকেট টু দ্য নাম্বার অফ দোজ হু প্লে ক্যারাম। তো ক্রিকেট আর ক্যারাম, তো ক্রিকেট কত? ক্রিকেট হয়েছে তোমার 16, আর ক্যারাম হচ্ছে 20। তাহলে 4 দিয়ে করলে হবে, 4:5 হবে। হ্যাঁ এটা 4 দিয়ে কাটলে 4:5, তাই না? এটা একটু ভুল হয়ে গেছে। তো এটা ঠিক আছে 4:5, কারণ ক্রিকেট, এটা ক্রিকেট টু দ্য নাম্বার অফ দোজ হু প্লে ক্যারাম, সেটাই হচ্ছে। আর স্যার ডি নাম্বারটাও 4:5 হচ্ছে। আচ্ছা, দেখে নিচ্ছি, এটা তাহলে 4:5 ও একটা অপশন বেরোচ্ছে। আচ্ছা, সি বলছে ক্রিকেট টু দ্য নাম্বার দোজ হু ডু নট প্লে এনি গেম। ক্রিকেট, ক্রিকেট কত? ক্রিকেট হচ্ছে 16, আর হচ্ছে ডু নট প্লে এনি গেম হচ্ছে 40। তো 4 দিয়ে যদি করি, 4 আর, হ্যাঁ 8 দিয়ে যদি করি, 8 দিয়ে 8 হচ্ছে 40, ঠিক আছে। এটা ঠিক আছে। টেবিল টেনিস টু দ্য নাম্বার দোজ হু ডু নট প্লে এনি গেম। টেবিল টেনিস হচ্ছে 12, 24 is to 40। তাহলে এবার যদি এটাকে আমি 4 দিয়ে করি, 4 6 24, আচ্ছা 8 দিয়ে করি, 3 8 24, 5 8 40, 3:5, এটা ঠিক হচ্ছে, এটা ঠিক হবে না, 3:5 হচ্ছে এটা, কারণ টেবিল টেনিস তো তোমার 24। আর সাম গেম টু দ্য নাম্বার অফ দোজ হু ডু নট প্লে এনি গেম। আচ্ছা, সাম গেম বলতে এখানে কি সাম গেম বলে কোনো কিছু অপশন দিয়েছে? নো মেম্বার, দাঁড়াও, আচ্ছা স্যার ওটা সাম কি গেম মানে স্যার রিমেইনিং, বলতে এটা এসইউএম সাউন্ড হতে হবে ওই টোটালটা। না স্যার সাম মানে না, তো তিনটা যোগ করতে হবে, মানে ক্রিকেট, টেনিস আর এটা ক্যারামটা যোগ করতে হবে। হ্যাঁ তো দেখে নিচ্ছি, সাম গেম টু দ্য নাম্বার দোজ হু ডু নট প্লে এনি গেম। তো ডু নট প্লে এনি গেম তোমার 40 আসছে, আর সাম গেম মানে বাকি পোর্শনটা, তাই না? রিমেইনিং বাদ দিয়ে যেগুলো হচ্ছে ক্যারাম, টেবিল টেনিস আর ক্রিকেট যোগ করে তোমার আসছে তাহলে 60। তাহলে 60 20 30 60 40, তাহলে 3:2। তাহলে সাম গেম বলতে এইখানে তোমার ক্যারাম প্লাস টেবিল টেনিস প্লাস তোমার ক্রিকেট, ঠিক আছে? তো এইটাকে বলছে। চলো এখানকার কোশ্চেনের কনসেপ্ট হয়ে গেল, পরে কোশ্চেন না, পরে কোশ্চেন। 1:2। হ্যাঁ 1:2 আছে। তাহলে আমরা জানি যে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, তাই না? তাহলে সেখান থেকে আমি অ্যান্সারটা ইজিলি বের করে হ্যাঁ দেবো। স্যার 1:2 হচ্ছে। 1:2 আসছে। তো এবার তোমাকে বলেছে দ্য পারসন আর্ন এত পার ডে, আর্ন বলেছে, তার মানে ইনকাম,
and spent for 800 করে দিয়েছে, find the ratio of savings and expenditure। তাহলে savings তাহলে কত হলো 400 and expenditure মানে খরচ কত হলো 800, তাহলে 1:2। তাহলে এটা একটু মাথায় রাখবে যে এখানে ইনকাম হচ্ছে 1200, এখানে স্পেন্ড মানে এক্সপেন্ডিচার হচ্ছে 800, তাহলে সেভিংস কত হবে 400। তাহলে তুমি ক্লিয়ার आंसर পেয়ে যাবে। পরের কোশ্চেনে যাও, করো সিম্পলিফাই করো তো তিনটে, তাড়াতাড়ি করো। স্যার সিম্পলিফাই মানে কি, মানে মানে এটাকে ফ্র্যাকশনটাকে? হ্যাঁ এটাকে নরমাল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে ধরো, বা এটাকে ছোট করতে হবে। এই যেরকম ধরো এইটা আমি করে দিচ্ছি অপশন এটাকে যে 1/6। বেসিক্যালি সিম্পলিফায়ার কনসেপ্টটা হচ্ছে অপশন দেখে দেখে করার, মানে এর অপশন যেরকম থাকবে স্যার সেইভাবে। 4:3 প্রথমটা। হ্যাঁ 1/8। তাহলে এবার কি করবে তুমি, এটাকে তুমি করতে পারো যে 8টাকে উপরে চলে গেল, 6টাকে উপরে চলে গেল, তো 8 into 6, তার মানে এবার তুমি 4 দিয়ে করো 4:3, এটাই তোমার সিম্পলিফাই হয়ে গেল। এবার বাকিগুলো করো এবার। স্যার বিটা কি 2:3 হবে? 2:3 হ্যাঁ। স্যার সি নম্বরটা 20:990। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা এটা করে দিই তাহলে। এখানে বি এরটা কি আছে, বি এর অপশনটা 2.1/3:3.1/2। তাহলে এই জায়গাটায় তুমি কি করবে, 3×6 7 2 3×6 7। এই যে ধরো নিচের যে পোর্শনটা আছে, ব্যাপারটা আমরা কি করি স্টেপ বাই স্টেপ তোমাকে যদি দেখায়। 7/3 আছে, এইখানেও একটা রেশিও আছে 7/2। এবার নিচে এই যে ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে আমি উঠাতে হবে। তাহলে কি করব, এই যে সংখ্যাগুলো আছে এগুলো এলসিএম করে দাও। 3 আর 2 এর এলসিএম মানে লসাগু কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এটাকে তুমি 6 দিয়ে গুণ করো, এটাকে তুমি 6 দিয়ে গুণ করো। সে অন্য দিক থেকে দেখলে মনে হয় যে না এটাকে 2 দিয়ে গুণ করে 3 দিয়ে গুণ করে একই ব্যাপার, কারণ 3 দিয়ে যখন তুমি কাটবে এটা 2 চলে আসলো, আর 2 কে কাটলে এখানে 3 চলে আসলো। তাহলে আর এখানে 7 আর 7 কেটে গেল, তাহলে 2:3 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এইখানে কি করা যায়, 5/6 3/8 4 3 4 12, তাহলে হচ্ছে 15। তাহলে এইবার তোমাকে যেটা করতে হবে, তো এবার তিনটে এলসিএম করো। তো 8 8 16, 16তে আসছে না, 3 24 সবগুলো চলে আসছে। তাহলে 24 সবগুলো চলে আসছে মানে 5/6 into 24, 3/8 into 24, আর 15/4 into 24। তাহলে এবার যেটা হবে, 6 দিয়ে 4 6 24, 8 3 8 24, আর 4 দিয়ে 4 6 24। আর আর কারো কাটছে, আর কিছু দেখতে হবে পরে দেখে নিচ্ছি। 5 4 5 20, 3 3 9, 6 6 15 90। আর কিছু কাটছে না, যদি আরো কাটতো কিছু, যেহেতু এটা প্রাইম নাম্বার হয়ে গেছে আর কিছু কাটবে না। এরকম না যে দুটো কাটলো মানে কেটে দিলাম, সবগুলোকেই সমানভাবে কাটতে হবে। তাহলে এটা আর কিছু কাটে যাচ্ছে না, মানে আর ছোট করে যাচ্ছে না, তো সেটাই অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে খুব সহজ কোশ্চেন, সহজ কোশ্চেনই আছে, কিছু কিছু বেসিক কনসেপ্ট উপর দিয়ে। স্যার আগেরটা 20:9:2, তারপর কি 90 কেমন করে হলো? এই যে গুণ করলাম যে 6 আর 15 পড়ে থাকলো, ও দেখো। আচ্ছা, আমি টুকটাক। হ্যাঁ বুঝতে পেরেছি।
10 স্যার আর 10 আর 4 হ্যাঁ এ তো সহজ আছে 14 আর এখানে 5:2 তে কনভার্ট করবে 5 আচ্ছা এখানে কি কি জিনিস আছে বেসিক জিনিস এটা আহ, অঙ্কিতা আর আনসুল অঙ্কিতা আনসুল আছে তো এখানে 5:2 আছে এবার তাহলে এখানে টোটাল কত হবে টোটাল রেশিও হচ্ছে 7 তাহলে অঙ্কিতার মানে আমি একটা বেসিক কনসেপ্ট তুমি তো এটা ইকুয়াল টু তুমি 14 ধরে নেবে 14 টফি তাহলে 7 মানে 14 মানে 1 মানে কত 2 টফি করে আসছে তাহলে এটাকেও 2 দিয়ে গুণ এটাকেও 2 দিয়ে গুণ তাহলে আসছে এখানে 10 আর এখানে আসছে 4 ঠিক আছে যেটা মোট টোটাল যেটা টোটাল এটাও টোটাল তো টোটাল আর টোটাল ইকুয়াল করে দিতে হবে আচ্ছা এখানে যদি বলা হয় তাহলে বেসিক্যালি এই এই জায়গাটা থেকে তুমি এটা বোঝা যাচ্ছে যে অঙ্কিতা 5 ভাগ আছে 7 ভাগের মধ্যে ঠিক আছে আর আনসুল 2 ভাগ আছে 7 ভাগের মধ্যে ঠিক আছে এই ফ্র্যাকশনটা তৈরি করাটা কিভাবে তৈরি করলাম না টোটাল 7 ভাগ তার মধ্যে 5 ভাগ আছে তার জন্য 5 টোটাল 7 ভাগ তার মধ্যে 2 ভাগ আছে তার জন্য 2 ঠিক আছে এইভাবে এইভাবেও জিনিসগুলোকে ভাবা যেতে পারে আর যদি আমি 14টা টপিকে এইভাবে যদি না করে এইভাবে করতাম তাহলে ইনটু 14 করে করে করতে তাহলে তোমার হয়ে যেত মানে অঙ্কিতার অংশ মানে এটা 7 ভাগের 5 ভাগ হচ্ছে এর অংশ আর আনসুলের 7 ভাগের 2 ভাগ হচ্ছে এর অংশ এইরকম ব্যাপারটা চলো এই কোশ্চেন 10 20 40 10 20 40 তাহলে তো ওটা তো আরো কমবে কমবে না 10 20 40 তো আরো কমবে যদি 10 20 40 হয় তাহলে তো এখানে 1:2:4 মানি বলতে বলেছো রেশিও বের করতে বলেনি তো দেখছি কি তো টাকা করে পেয়েছে বলেছে হাউ মেনি ও আচ্ছা আচ্ছা হাউ মাচ মানি উড গেট আচ্ছা ঠিক আছে আচ্ছা 3 boys are age 2 years 4 years 8 years they want 25 70 আচ্ছা 70 rupees in the ratio of their ages আচ্ছা যার যেটা এজ সেই রেশিওতে তারা সেই টাকাটা ভাগ করে নেয় তাহলে 2 years 4 years আর 8 years তাহলে এটাকে যোগই করে নাও কোনো অসুবিধা নেই আহ, তাহলে এখানে কত আসছে 4 4 14 14 ইকুয়াল টু 70 রুপিস তাহলে 5 14 70 ইন্টু 5 টাকা করে তাই তো তাহলে এখানে ইন্টু 5 টাকা ইন্টু 5 টাকা ইন্টু 5 টাকা তাহলে তোমার কাছে অ্যান্সার আসছে 10 20 আর 40 টাকা এটা রেশিও তো আসলো না এটা তো টাকাতে কনভার্ট হয়ে গেল তাহলে রেশিও ইস্টু করবে না ঠিক আছে এটা হয়ে যাবে 10 টাকা 20 টাকা আর 40 টাকা রেশিও মানে তখন তোমার ছোট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকছে ঠিক আছে চলো পরে কোশ্চেন তাহলে কি ওটার অ্যান্সার যেটা 20 40 আর 80 যেটা বললেন ওটাই হবে 1 2 যেটা তো যেটা ছোট 10 20 40 10 20 40 হ্যাঁ 10 20 40 হবে 7 আর 40 7 আর 40 60 60 আর 40 আছে an amount of 100 is being divided among two person in the ratio আচ্ছা এটা তো সহজ আছে 2% 1/10 is to 1/15 তাহলে বেসিক্যালি দুটো সংখ্যার ক্ষেত্রে এটা করা যায় যে তুমি ডাইরেক্টলি 15 এদিকে 10টা এদিকে নিয়ে চলে আসলে 15 is to 10 হয়ে গেল ঠিক আছে মানে উপরের স্যার সংখ্যাটা বলছিলাম আমাকে যে রাখতে হবে এই স্যার সংখ্যা বলছিলাম যে এই যে বললেন যে এটা এদিকে নিয়ে আসা ওটা ওদিকে নিয়ে আসা এটা কি লবটা একই থাকলে কি এটা করা যায় হ্যাঁ সব করে দাও আমি দেখাচ্ছি মানে আগেরটা তো দেখলাম ছাদটা উপরে একই ছিল তো এক্ষেত্রে ওটা হ্যাঁ 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 আমি দেখাচ্ছি স্যার এটা কি 60 40 আনসার হ্যাঁ 60 40 অ্যান্সার্স দেখো ব্যাপারটা কি হয় এই যে লব মানে
নিউমারেটর যেটা আছে এই পোর্শনটা এখানে এটাকে আমাকে রাখতেই হবে, ডিনোমিনেটরকে আমাকে এক নিয়ে চলে আসতে হবে নিচে। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, 15টাকে আমি উপরের সঙ্গে গুণ করে দিলাম, 10টাকে উপরের সঙ্গে গুণ করে দিলাম। এবার যদি একের জায়গায় 3 থাকতো, 5 থাকতো, 7 থাকতো, বেসিক্যালি গুণ হতো, আর তো কিছু হতো না। ঠিক আছে, এবার যদি তিনটে সংখ্যা যখন হয়ে যায় তখন কিন্তু আমি এইভাবে গুণ করতে পারবো না। যেরকম যদি আমি এখানে 1/10 1/15 1/25 চলে আসতো, তাহলে কিন্তু আমি ডাইরেক্টলি গুণ করতে পারবো না। তখন আমাকে 10, 15 আর 25 এর এলসিএম করতেই হবে। এলসিএম করে তুমি ধরো 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25, এবার 10 আর 15 150, তাহলে এবার সবার সঙ্গে 150 দিয়ে গুণ করে দিলে। হ্যাঁ, 150 দিয়ে গুণ করে দিলাম। এবার 150 দিয়ে গুণ করার পর দেখো কত পড়ে থাকলো, মানে 15 তো পড়ে থাকলো, হ্যাঁ এখানে 10 পড়ে থাকলো, এখানে হচ্ছে 25, এটা তোমার 6 পড়ে থাকলো। ঠিক আছে, এবার যদি মনে হয় যে না কাটবে কাটবে না, দেখো এটা 3 দিয়ে এটা 2 দিয়ে, তার মানে এটা রেশিওতে চলে আসলো। রেশিওটা এরকম নয়, ব্যাপারটা এরকম নয় যে এটাকে আমি চেঞ্জ করে দিলাম। এটা মানে এইটা কখনোই করতে যাবে না যে 1/10 আছে 1/15 আছে তো আমি এখানে 10:15 করে দিলাম, মানে আমি এটাকে উল্টে দিলাম, অন্য করে দিলাম, সেটা হয় না। ঠিক আছে, তো ঠিক হবে। তাহলে এখানে যদি 15:10 হয় তাহলে 3:2, তো 3:2 মানে হচ্ছে 5, 5 মানে হচ্ছে 5 কে কত দিয়ে করলে 100 হয়, 5 20 100, তাহলে তো তোমার ইজিলি হয়ে যাচ্ছে 60 আর 40, এটাই অ্যান্সার। করেক্ট। পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে আমি তোমাকে একটা জাস্ট বললাম, এটা ধরো একটা ট্রায়াঙ্গেল। পরিসীমা। হ্যাঁ, এটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এই যে দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা ধরে নাও a সেন্টিমিটার, এটা b সেন্টিমিটার, এটা c সেন্টিমিটার। মানে তুমি ধরো এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করলে, ধরো নাও এটা একটা জমি আছে, ট্রায়াঙ্গেলার জমি, তুমি এই কোণা থেকে ও কোণা বরাবর যদি হাঁটো, এত দূর 14 গেলে, 21 28 হচ্ছে। হ্যাঁ এত দূর গেলে, এত দূর গেলে এবং এত দূর গেলে, এই পুরোটা কভার করলে মানে এটা হচ্ছে পরিসীমা। এবং এই পুরো পোর্শনটাই বলে দিয়েছে 63 সেন্টিমিটার। আর বাকিগুলো কি কি রেশিও দিয়েছে, ধরে নাও এটা a সেন্টিমিটারের জায়গায় এটা ধরো এটা 2 রেশিওতে দিয়েছে, 2 যদি এটা হয় এটা 3 হবে, এটা 4 হবে, তাহলে 2:3:4 ইকুয়াল টু টোটাল রেশিও কত হয়, তো কত হচ্ছে 7 9, 9 রেশিও মানে হচ্ছে 63 সেন্টিমিটার। তাহলে শোনো 7 9 63, তাহলে ইন্টু 7 সেন্টিমিটার করে, তাহলে এবার আমাকে 7 দিয়ে গুণ করে দিতে হবে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, সবগুলো সাইডই চেয়েছে, তাহলে 7 দিয়ে 7 গুণ 14 সেন্টিমিটার, তাহলে ধরো না এটা 14 সেন্টিমিটার। আমি এখানে 2 সেন্টিমিটার ধরলাম না, কারণ ওটা রেশিওতে আছে, বাড়তেও পারে কমতেও পারে। 3 7 21 সেন্টিমিটার, আর 4 7 28 সেন্টিমিটার, এটা 21 সেন্টিমিটার, এটা 28 সেন্টিমিটার। এবার এটা চেঞ্জ হতে পারে, মানে ধরো নাও এখানে হিসাব করে দেখলে তো বড় ছোট একই রকম বোঝা যাচ্ছে, যাই হোক বোঝানোর জন্য আমি করলাম, এখানে এবিসিডি তো জাস্ট ধরার জন্য আছে, এইভাবে করতে হবে। আচ্ছা, যদি এখানে ট্রায়াঙ্গেলের জায়গায় কি কি ইউজ করতে পারে, রেক্ট্যাঙ্গেল দিতে পারে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল করলে তখন কি, তখন তাহলে নিশ্চয়ই দুটো রেশিও দিত, দুটো রেশিও দিত, মানে যেহেতু লেন্থ আর ব্রেথ সমান থাকে রেক্ট্যাঙ্গেলের, তাহলে এরকম দিতে পারতো। আচ্ছা, প্যারালেলোগ্রাম দিতে পারতো। আচ্ছা, আরো অনেক রকমের রেশিওর উপর ডিপেন্ড করে দিবে। যদি আমি এখানে স্কোয়ার থাকতো, স্কোয়ার থাকতো, তো স্কোয়ারের ক্ষেত্রে সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান হয়, তার মানে একটা বাহু দিক থাকলেই হয়ে যেত। তো এই ব্যাপারটা ডিপেন্ড করবে যে, চলো এই কোশ্চেনের অ্যান্সার তাহলে এখানে বেরোচ্ছে হচ্ছে 14 21 আর 28। পরে কোশ্চেন।
দেখো এখানে তিনটে পার্ট আছে, ফার্স্ট পার্ট আছে, সেকেন্ড আর থার্ড। তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে রেশিও আমাকে করতে হবে। কিভাবে করা যায়? এখানে বলেছে ডিভাইড ইনটু 3 পার্টস such that first part be double that of second part। তাহলে একটা রেশিও পেলাম, সেকেন্ড পার্ট যদি 1 রেশিও হয় তাহলে ফার্স্ট পার্ট হবে 2 রেশিও, তাই তো? ওকে, এন্ড সেকেন্ড পার্ট, এন্ড কথাটাই যখনই বললো তখন এটা ফার্স্ট পার্টের সঙ্গে কথা বলছে, ঠিক আছে? এন্ড বা বাট মানে জয়েন করছে দুটো সেন্টেন্সকে, তো এন্ড সেকেন্ড পার্ট, ও আচ্ছা এটা তো আলাদা আলাদা দুটো সেন্টেন্সে বলেছে। যদি একসঙ্গে বলতো স্যার তাহলে 408 204 আর 612। 408 204 612 404 612, হ্যাঁ ঠিক আছে। তো এবার যেটা থার্ড পার্ট বলেছে, দেখো আমি এটা কিভাবে ধরবো, সেকেন্ড পার্ট টু বি 1/3 অফ দ্য থার্ড পার্ট। তাহলে থার্ড পার্ট তাহলে কি নিচের পোর্শনটা হচ্ছে, তাহলে দেখো সেকেন্ড পার্ট অফ টু বি 1/3 অফ দ্য থার্ড পার্ট, থার্ড পার্টের 1/3 হচ্ছে সেকেন্ড পার্টটা, তাহলে এক হয়ে যাবে সেকেন্ড পার্টে আর 3 হয়ে যাবে থার্ড পার্ট। তাহলে আমি এখানে 1:3 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি করি তাহলে এটা তো সমানই আসছে, তাহলে এখানে 1:3 আর এখানে 2 হয়ে গেল। এটা যোগ করলে কত আসছে? 3 3 6 ইউনিট, আর 6 ইউনিট মানে হচ্ছে 1224, কত আসছে 2 0 4 6 24 4। তাহলে ইজিলি ক্যালকুলেশন করে নাও, ইন্টু 204 ইন্টু 204 ইন্টু 204, তো 4 দুগুণে 8 0 608 204 আর 2 1 612, এটাই आंसर। এই জায়গাটা একটু দেখার আছে যে হঠাৎ করে তাড়াতাড়ি করে আবার 3:1 করে দেব না। সেকেন্ড পার্ট বি 1/3 অফ দ্য থার্ড পার্ট, তো থার্ড পার্ট যদি 3 হয় তার এক ভাগ হচ্ছে সেকেন্ড পার্ট, তো থার্ড পার্ট 3 রাখলে 1/3 তার 1/3 হচ্ছে মানে সেকেন্ড পার্ট, মানে 3 অফ 1/3 1/3 3 3 কেটে তোমার কত আসলো? 1 আসলো, তাহলে এটা হয়ে গেল 1। এইভাবে জিনিসটা একটু ভাবতে হবে। পরের কোশ্চেন করো, দেখি কোশ্চেন। স্যার 15:20:8। 15:20:8 আসছে, তাই তো? দেখো এভাবে কিভাবে করব, বেসিক্যালি a is to b is to c, a is to b 3:4 3:4, b is to c 5:2 5:2, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা কি হচ্ছে, দেখো তাহলে এই জায়গাটা আমার কাছে কমন আছে, কমন এখানে পেলাম না, তাহলে এই জায়গাটায় আমাকে 5 দিয়ে গুণ করে দিলে তাহলে কত হলো? 4 5 20, আর এখানে 4 দিয়ে গুণ করে, যেহেতু একে অপরের কো-প্রাইমেরা তাহলে একে অপরকে দিয়ে গুণ করে দিলাম। তো এই একটা রেশিও আছে, এই রেশিওর মধ্যে এই পোর্শনটাকে 4 দিয়ে গুণ 5 দিয়ে গুণ করলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, এবং এই পোর্শনের মধ্যে এটাকে 4 দিয়ে গুণ করছি মানে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে যে রেশিওটা পড়ে থাকছে, তাহলে তো এটা 20 রেশিও পড়ে থাকছে, এটা 4 দুগুণে 8 হয়ে থাকছে, আর 3 5 15 রেশিও পড়ে থাকছে। তাহলে এটাই হবে आंसर। করো তো এই কোশ্চেনটা।4:12:30:45 আচ্ছা, কত বললে? 4:12:30:45। 30:45 আচ্ছা এরকম দেখাচ্ছে, দেখছি। দেখো এটা করব কিভাবে, a is to b is to c is to d, এটা চেয়েছে, ফাইনাল রেজাল্ট আমি করে দিলাম। এবার এখানে যেটা যেটা চেয়েছে সেভাবে সেভাবে বসাও। 1:3 হয়েছে এখানে, b is to c বলছে 2:5,
2:5 চেয়েছে। আচ্ছা C:D বলেছে 2:3, 2:3 বলেছে। বেস্ট অপশন গুলো আমি আমার কাছে যেটা বেস্ট অপশন দেখেছি সেটাই আমি দেখাচ্ছি। তাহলে এই দুটো কমন নিতে হবে, লাস্ট থেকে শুরু করছি, এই দুটো কমন নিতে হবে। তাহলে এখানে 5 দিয়ে গুণ করো। 2:6:15 হলো। হ্যাঁ স্যার 2:6:10:15 হবে। ওকে, দেখে নাও। এখানে ধরো এটাকে 5 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা এইখানে 5 দিয়ে গুণ করলাম মানে এর সঙ্গে পাশাপাশি রেশিও আছে এই পোরশনটা, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা 2 দিয়ে গুণ করেছি মানে এখানেও 2 দিয়ে গুণ হয়ে গেল, আর এইখানে 2 দিয়ে গুণ করেছি মানে উপরটাও 2 দিয়ে গুণ হয়ে গেল, আর এখানেও 2 দিয়ে গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই জায়গাটা ঠিক হয়ে গেছে। এবার এইখানে আমাকে এই জায়গাটা কমন আছে, কমনটাকে ঠিক করতে দাও। এখানে 3 দুগুণে 6 আসছে, এখানে 2 দুগুণে 4 আসছে। তো 4 আর 6 আসছে, আমাকে তো এটাকে সমান করতে হবে। তো এটাকে সমান করার জন্য কি অপশন অ্যাপ্লাই করা যেতে পারে? 4 আর 6 এর এলসিএম কত হচ্ছে না 12 আসছে, তাই তো? হ্যাঁ 12 আসছে, তাই তো? 2 দিয়ে হলে 2 3 গুণ করলে হচ্ছে 12। তাহলে 12 করতে গেলে দেখো এখানে কি করতে হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর 2 দুগুণে 4, 4 কে 3 দিয়ে করলে 3 4 12। তাহলে এক্সট্রা এখানে 2 নিয়েছি, তার মানে এখানে একটা এক্সট্রা 2, এখানে এক্সট্রা 3 নিয়েছি মানে এখানেও এক্সট্রা 3 নিতে হবে, এটা 3 এর জন্য এখানেও 3 নিতে হবে, আর এখানেও 3 নিতে হবে। তাহলে সবগুলো সমান হবে। কারণ আমি যখন এইখানে কেন করলাম জিনিসটা আরেকবার বলে দিচ্ছি। ধরে নাও ফার্স্টে যখন আমি এই দুটোকে ম্যাচ করালাম, তখন আমাকে এই দুটো আর এই দুটো সমান করলাম। এই দুটো সমান করতে গেলে এইখানেও কিছুটা এফেক্ট পড়লো, এবং এই দিকেও কিছুটা এফেক্ট পড়লো, এবং এইখানে যখন এফেক্ট পড়লো এই জায়গাটাতে এফেক্ট পড়ে গেল। ঠিক আছে, এটাই সব থেকে সহজ হবে। না হলে কি করতে হবে, সবগুলো ধরে নাও এখানে 2, এখানে 3 3, সবগুলো গুণ করে অনেকটা বড় ক্যালকুলেশন চলে আসবে। এবার যখন এটাতে মেলাতে যাচ্ছি তখন এই দুটো এলসিএম করে 12 আসছে, এখানে তো 6 আসছে, এখানে 4 আসছে। তাহলে এক্সট্রা করে আমি এখানে নিয়েছি, তাহলে এক্সট্রা করে এখানে নিয়েছি মানে এটাও বাড়াতে হবে। আচ্ছা এটার সঙ্গে কমন করতে গেলে এটা যখন কমন করলাম, দুটোকে সমান করলাম বিয়েরটা, তখন এই এক্সট্রা করে 3 আসার জন্য এখানেও 3 নিতে হলো, আর এখানে 3 দিয়ে নিচে একটু সমান করতে এখানেও 3 নিতে হলো, এটা 3 নিতে গিয়ে পাশেও 3 নিতে হলো। এবার তুমি গুণগুলো করে দাও। এবার যদি গুণটা করে দিই সবগুলো, ঠিক আছে, তাহলে দেখো 3 5 15, 3 15 45, আর এখানে আসছে 5 দুগুণে 10, 3 10 30, এটা আসছে 2 3 4, 3 4 12, আর এখানে আছে 4। তাহলে 4:12:30:45, এটা হয়ে যাবে অ্যান্সার। স্যার বলছি আমার এটাই এসছে, কিন্তু আমি প্রথমে দুইটা লাইন প্রথমে করলাম, তারপরে যেটা বেরোলো তারপরে পরে দুটো লাইন করলাম। না আমি দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাকে কোনো রেশিও চেঞ্জ করলে হবে না। মানে তুমি যদি ভাবছো যে এ আর বি এর রেশিও বের করে নাও, সি আর ডি, ওরকম নয়। এখানে অনেক রকম ভাবে করা যায়। তুমি যদি বলো করে স্যার ওরকম না, মানে প্রথম দুটো লাইন মানে 1:3 আর তারপরে যেটা 2:5 হ্যাঁ, ওইটা বের করে নিলাম, তারপরে ওর নিচে আচ্ছা যে একটু দুটো সময় লাগছে না ওটা। আবার তুমি আহ, এখান থেকে এইচ টু বি টু সি বের করে নিলে, হ্যাঁ স্যার তারপরে তুমি ওই সি এর সঙ্গে ডি করতে যাচ্ছ, একই ব্যাপার, তোমার সময় লাগছে। এখানে আরো একটা উপায় হয়। হ্যাঁ, এইচ টু বি টু, এটাই কিন্তু শর্টকাট মেথড কিন্তু এই পোর্শনটাই। আরেকটা হাতের হয়, কিন্তু ওটাতে ক্যালকুলেশন এতটাই ডিফিকাল্ট, মানে মাঝখানে মনে হতে পারে। এখানে বলেছে তোমার 1:3, এখানে বলেছে 2:5, আর এখানে বলেছে 2:3। তুমি এক্সট্রা করে কি করতে পারো, তুমি এক্সট্রা করে করতে পারো, এখানে 3 বসিয়ে দাও, এখানে 3 বসিয়ে দাও। এই যে 3 গুলো এইখান থেকে 3 বসিয়ে দাও, এখানে 5 বসিয়ে দাও রেশিওটা, এখানে 2 বসিয়ে দাও। ঠিক আছে, এখানে 2:2 বসিয়ে দাও। এবার এই আমি তাহলে পোর্শনটা, এভাবেই করেছি। হ্যাঁ এইভাবে করেছো, কিন্তু ঠিক আছে, একটু অন্য ক্যালকুলেশন হয়ে গেলে তখন কিন্তু আবার এটা হয়ে যাবে। এটা করেছো ঠিক আছে তুমি। এখানে তাহলে কি হলো 1:2:2, তো এটা প্রবলেমটা হবে কি, যদি একবার কোনোটা মিস হয়ে যায় তখন কিন্তু রেশিও চেঞ্জ হয়ে যাবে, আর মিলতে চাইবে না। কারণ অনেক ছোট ছোট ব্যাপার চলে আসে তো, 3:3, তারপর এখানে 3:5:2, আর পরের রেশিওটা আসছে 3:5:3। তাহলে এই জায়গাটায় ভুলটা হচ্ছে যদি গুণ করতে কোনো একটা জায়গায় চেঞ্জ হয়ে যায়। এখানে চেঞ্জ হলে তুমি চোখের সামনে বুঝতে পারবে যে না এইদিকে চেঞ্জ হলে ওটা, এটাতে ভুলটা বোঝা যায়।
এখানে ভুলটা একটু চেঞ্জ হয়ে গেলে তখন আর রেশিও খুঁজে পাবে না, তখন আবার একটু গন্ডগোল হয়ে যাবে। তো যাই হোক, যেটা ইচ্ছে সেটাই করো। এটা অ্যান্সার নয়, এটা অ্যান্সার। পরে কোশ্চেন, পরের কোশ্চেন। স্যার প্রথম মিক্সারটাই তো স্ট্রেংথ বেশি হবে মিল্কের। আচ্ছা, ওটাই হচ্ছে। ফার্স্টেরটা হচ্ছে, আচ্ছা দেখছি। বলেছে there are two type of mixture of milk and water in the first mixture. তো ফার্স্ট মিক্সচারের ক্ষেত্রে কি বলছে, আউট অফ 12 লিটার অফ মিক্সচার, মিক্সচার আছে হচ্ছে, মিক্সচার কত 12 লিটার, 12 লিটার, যেখানে মিল্ক অ্যান্ড ওয়াটার কত আছে, মিল্ক অ্যান্ড ওয়াটার 5 লিটার অফ মিল্ক, তাহলে 5 লিটার মিল্ক হয়ে গেলে ওয়াটার, তাহলে তোমার হচ্ছে 5 7 বার 7 লিটার ওয়াটার হয়ে গেল, রেশিও করে দিলাম 5:7। and in the second mixer 6 liter of milk, 6 mixture টোটাল হচ্ছে, আচ্ছা মিক্সচার 6 লিটার অফ মিল্ক 12 লিটার অফ ওয়াটার। তো মিল্ক হচ্ছে এখানে 6 12 করতে গেলে এখানে 1:2 হয়ে যাচ্ছে। আচ্ছা লিটারের পরিমাণ যদি লিটারে হিসাব করো, যদি আমি এটাকে লিটারে হিসাব করতে চাই, তাহলে দেখো এটা একটা লিটার দেওয়া আছে, তুমি ভেবো না যে 6 আর 12 যোগ করে বসিয়ে দেবে, সেটা নয়। হুইচ ওয়ান মিক্সচার ইজ বেটার টার্ম অফ মিল্ক স্ট্রেংথ, মানে মিল্কের পরিমাণ চাইনি, কোন মিক্সচারে মিল্কের পরিমাণ বেশি আছে, নর্মাল মিল্কের লিটারে হিসাব করলে হবে না। এবার দেখো এইখানে হচ্ছে এই রেশিওতে হচ্ছে 3 রেশিও, এইটার মানে যদি এই 12 লিটারের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করি, তাহলে এটা যদি 12 হয় তাহলে ইন্টু 4, তাহলে এটা ইন্টু 4, এটা ইন্টু 4, তাহলে এখানে যদি 12 লিটার যায়, তাহলে এখানে 5 লিটার মিল্ক, এখানে 4 লিটার মিল্ক। তো ওয়ান মিক্সচার বেটার টার্ম অফ মিল্ক স্ট্রেংথ, তাহলে অবভিয়াসলি এখানে ফার্স্ট মিক্সচারের মধ্যে মিল্ক স্ট্রেংথটা বেশি বেশি আছে, ঠিক আছে। রেশিও ধরেও করতে পারো, এখানে যেরকম 1:2, এখানে 5:7, এখান থেকেও ভাবতে পারো যে এটা 5 আছে, তার মানে যদি এটা 10 থাকতো তাহলে 1 আর 2 এটা মিলতো, কিন্তু এটা তো এখানে, তাহলে এখানে যদি ধরো এরকম ব্যাপারটা যদি উল্টো দিক থেকে ভাবো, 7 আছে, ধরো 2 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে 7 থাকলে এখানে 3.5 থাকতে হতো, বা 3.5 থেকে এখানে 5 বেশি আছে, তাহলে অটোমেটিক্যালি এইভাবে না করেও আমি ইজিলি বলতে পারি যে এটা ফার্স্ট মিক্সচারে মিল্কের পরিমাণ বেশি আছে। অথবা কিভাবে ভাবা যায়, এখানে টোটাল মিক্সচার কত আছে, 5 আউট অফ 5 সাথে 12, আর মিল্কের পরিমাণ 12, 5 ভাগ, 12 ভাগের থেকে 5 ভাগ আছে, এখানে মিল্কের পরিমাণ কত হচ্ছে, 1 ভাগ আছে 3 ভাগের থেকে, 1 আর 2 যোগ করলে 3 ভাগ আছে, 3 ভাগের থেকে 1 ভাগ আছে। তাহলে তুমি এবার কোন মিক্সচারটা বেশি, ঠিক আছে, যদি এটা এরকম যদি না করতে পারো, এভাবে ভাবতে পারো, তাহলে তোমাকে দেখতে হবে কোন ফ্র্যাকশনটা বেশি, 5/12 বেশি না 1/3 বেশি, ঠিক আছে। কিভাবে ভাবা যেতে পারে, যে না নিচের এটাকে সমান করে দিতে পারো, ঠিক আছে, নিচেরটাকে তুমি 4 দিয়ে গুণ করলে, এটাকে 4 দিয়ে গুণ করলে, তাহলে 5/12 হয়ে গেল, আর এখানে 4/12 হয়ে গেল, তাহলে অবভিয়াসলি এই পোর্শনটা বেশি আছে, তাহলে এই দিকটাই বেশি আছে। তো অনেক ভাবে বিচার করা যায়। চলো পরে কোশ্চেন, পরে কোশ্চেন। 105:64. এত বড় বললো, 105
264। আচ্ছা, আর কাটছে না? শুধু 64। Okay. দেখো এখানে যেটা দেওয়া আছে a is to b is to c is to d is to e, ঠিক আছে, দিয়েছে। এখানে a is to b বলেছে 1 is to 2, b is to c বলেছে 3 is to 4, c is to d বলেছে 5 is to 6, আর d is to e বলেছে 7 is to। তো অনেক বড় ব্যাপার দিয়েছে, তো জিনিসগুলোকে ধরে ধরে করতে হবে কমপ্লিট। তাহলে এটাকে ধরে ধরে কমপ্লিট করো, যেরকম ধরো এটাকে মিল করো, তাহলে এটাকে 7 দিয়ে গুণ করতে হবে, এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 6 দিয়ে গুণ করতে হবে। এটা 7 দিয়ে মানে এখানেও 7 দিয়ে, এটাও 7 দিয়ে, এটাও 7 দিয়ে, এটাও 7 দিয়ে, এটাও 7 দিয়ে। আচ্ছা, আর এটা তো মিলে গেল। এটাতে মিলতে গেলে 4 7 28 মানে এখানে আবার 5 দিয়ে করতে হবে, তো এটাকে 4 দিয়ে করতে হবে। এখানেও 5, এখানেও 5, এখানেও 5, আবার এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4। স্যার প্রত্যেকটা গুণ করলে তো কেটে যাবে। আচ্ছা, দেখছি। তারপর এখানে যখন করতে যাচ্ছ তখন এখানে আবার এক্সট্রা করে 3 আর 2 বসতে হচ্ছে, 3 আর এখানে 2, তাহলে এখানে 3, এই জায়গাটায় 2, এই জায়গাটায় 2, 2, 2, 2, তাহলে এখানে 8 into 6 into 4 into 2, আর এখানে h to e চেয়েছে, বাকি করবো না তো, 7 is to 5 is to 3, বাকি আমার করার কি দরকার? তাহলে আমাকে a is to e যখন চেয়েছে, তাহলে সেই অনুযায়ী তুমি বসাও 7 into 5 into 3 is to 8 into 6 into 4 into 2, তাহলে এবার এখানে 3 আর এখানে 3 কেটে 2 আসলো, আর কাটছে না, তাহলে 5 7 35 is to 4 4 8 8 64, 35 105 কেন হলো? কোথাও ভুল আছে? কেন আমি ওই গুণটা ভুল করেছিলাম ওই জন্য। আচ্ছা দেখি তো এটা অ্যান্সার কত হচ্ছে। 7 is to 8 না, 128 দেওয়া আছে, হ্যাঁ তাই তো, স্যার 100। হ্যাঁ হ্যাঁ 128 আছে, ক্যালকুলেশনটা আমার ভুল হয়েছে। তাহলে এইভাবে করলে আমি কেন বলছি, মানে সবগুলো করার দরকার নেই না, আমার যেটা চেয়েছে এক্সামে, আর বেসিক্যালি তুমি নিজেও ভাবো এত বড় ক্যালকুলেশন প্রত্যেকটা করতে নিশ্চয়ই চায়নি, ওরাও চেয়েছে যে শুধুমাত্র এ আর ই এর চাইছে, ওরা বাকিগুলো চায়নি। তো তুমি এইভাবে বের করতে, তুমি যদি এইভাবে নর্মালি গুণও করো তাহলেও এইভাবে বের করে রেখো যে ও এগুলো সবই দেওয়া আছে না, 1 2 3 4 5 6 7, ওই জন্য বলে সবগুলো গুণ করে দিই। স্যার আমি গুণ করে করেছি, প্রত্যেকটা কেটে গেছে তাহলে। হ্যাঁ, না সবগুলো কাটবে না তো, এখানে তুমি 6 নিয়েছো, a by b into b by c into c by d into d by e। না ওটা দাঁড়াও আমি তোমাকে বলছি, এই জিনিসটা আমি একজন করেছিল, a by b ইনটু কেন নিলে, ইনটু কেন নিলে? অনুপাতগুলোকে গুণ করে দিয়ে প্রত্যেকটা না, তুমি তাহলে a by, আচ্ছা a is to, যদি আমি ধরো a is to b সমান b by c। এটা যদি বের করো শুধুমাত্র, ঠিক আছে, তাহলে 1/2 into 3। হ্যাঁ সবগুলো কেটে গিয়ে a বাই ই পড়ে থাকবে, বাকিগুলো কেটে গিয়ে এটা পড়ে থাকবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু এরকম করতে, হ্যাঁ সেটা করা যায়। তো এইভাবেই একটা উপায় শিখে রাখো, ঠিক আছে, যেটাতে এক্সামে একটা কোশ্চেন আসবে, এত বড় কোশ্চেনও আসবে না, জাস্ট এটা প্র্যাকটিসের জন্য দিলে রাখলাম। একটা কোশ্চেন আসবে যেটা অ্যান্সার করতে হবে, তো একটা নিয়মই শিখে রাখো, এটা ছোট্ট জিনিস, ঠিক আছে, এতে বেশি নিয়ম শিখতে যেও না, তাহলে বেকার মাথা পাজল হবে যে কোনটা দিয়ে করব। একটা শিখে রাখো। এটা কি গুণ করে করলে ভুল অ্যান্সার হতে পারে? মানে আপনি এটা যেমন দেখালেন আর a গুণ বাই করে b, যেমন করতাম। দেখো এখানে a বাই b ইন্টু b বাই c যদি হতো, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ফার্স্টেরটা আর লাস্টেরটা পড়ে থাকছে, বাকিগুলো কেটে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এ আর ই যেহেতু ফার্স্টেরটা আর লাস্টেরটা চেয়েছে, সেই ক্ষেত্রে গুণ করে করলে হয়ে যাবে। আর যদি সেটা না চাইতো, যদি ধরো এখানে বললো যে এর সঙ্গে ডি বের করো, বা
সি এর সঙ্গে ডি বের করো, তখন তোমাকে ওইভাবে ভাবতে হবে সি থেকে ডি অব্দি যাবো। বা তোমার যদি এখন সবগুলো চেয়ে নিল, তখন তুমি আবার গুণ করে পারবে না। গুণ করে দেখাচ্ছি কোশ্চেনটা একবার, গুণ করে দেখাচ্ছি জিনিসটা কি হচ্ছে, তারপরে আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। এ বাই বি বলেছে, রেশিও তো আমি নিতেই পারি বি বাই সি, রেশিও আমি নিজের মতো করে দিতেই পারি, কোনো অসুবিধা নেই। বি বাই সি, সি বাই ডি, ডি বাই ই। তাহলে এখানেও সংখ্যাগুলো এরকম দিয়েছে 1/2 ইন্টু 3/4 ইন্টু 5/6 ইন্টু 7/8। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো সবগুলো কেটে যাচ্ছে না, শুধুমাত্র ফার্স্টেরটা লাস্টের পড়ে থাকছে। তার জন্য এই কোশ্চেনের জন্য এটা খুব ভালো, ঠিক আছে। এ আর বাই, তার মানে এখানে তুমি যতগুলো কাটবে, এখানে কি কাটছে, এখানে শুধু এইখানে 2 কাটছে, আর তো কিছু কাটছে না। তার মানে এখানে 35/128 যেটা আছে সেটাই থেকে যাচ্ছে। তাহলে a বাই b পড়ে থাকলো, এ মানে এটা ইকুয়াল টু a বাই e। তো এটা দিতে পারো, এখানে যদি এরকম টাইপ কোশ্চেন করো তো করা যেতে পারে, আরো ভালো ভালো বেস্ট উপায় যদি বলতে পারি যে এই কোশ্চেন এটা, ঠিক আছে। ঠিক আছে, দুটোই আলাদা আলাদা থাকলো। করো দেখি এই কোশ্চেন। স্যার 5:13। 5:13। দেখো এখানে একটা জিনিস আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে a বাই b ইকুয়াল টু 3/4 যখন হবে, তাহলে a এর মানে 3 আর b এর মানে 4 বসিয়ে দেবো, ব্যাস। তাহলে দেখো 7a মাইনাস 4b বাই বলেছে 3a প্লাস b, তাই না, s2 মানে বাই করতেই পারি। তাহলে সেক্ষেত্রে এবার বসিয়ে দাও ভ্যালুটা, a এর ভ্যালু 3 বসিয়ে দাও। তো a এর ভ্যালু যদি 3 বসাও, তাহলে 7 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4, আবার এখানে 3 ইন্টু 3 আর প্লাস b মানে 4 দেওয়া আছে। তাহলে এবার দেখো 3 3 7 21 মাইনাস 16 আর 3 থেকে 9 প্লাস 4, তাহলে কত আছে, 21 থেকে 16 বাদ, তার মানে এখানে 4 5 হয়ে গেল, আর এখানে 9 আর 4 13, তার মানে 5:30 অপশন বি। তাহলে এই জিনিসটা, এটা আমার প্রশ্ন, তাহলে এই জিনিসটা আমরা খুব সহজেই করবো যে a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 4, এখান থেকে বসিয়ে যা আছে সেটা বসিয়ে দেবো। প্রমাণ করতে বলেনি, আমরা যেরকম আগে ক্লাস 9 প্রমাণ করতাম, কিছু তো স্যার দরকার কিন্তু অন্য সময় তো ওটা কোনাকুনিটা হয়, মানে এ এর ভ্যালু তো না 4 না আর না, বি এর ভ্যালু 3 হওয়ার কথা। কোনাকুনি কখনো হয় না। তুমি নর্মালি ভাবো a is to b করলে 3:4 ই আসছে না, তাহলে a এর যা ভ্যালু 3 এর, a এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 4, এইভাবে ব্যাপারটা আমরা ভাবি, ঠিক আছে। প্রথমে একটা a আছে, তার মানে a মানে 3, b মানে 4, কোনাকুনি না ব্যাপারটা। করার পরে কোশ্চেনে করো, এটা সোজা আছে, করে ফেলো। স্যার 9:6:5। সেটাই বেরোলো, 9:6:5, অপশন এ आंसर। আচ্ছা এখানে দেখো, এখানে 2, এখানে যখন b আমি কনভার্ট করতে গেলাম, একটাতে 6 আছে, একটাতে 2 আছে, তার মানে আমি যদি এখানে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 6 এখানে হয়ে যাচ্ছে। তার মানে এই 6টাকে চেঞ্জ করার কোনো দরকারই পড়লো না, শুধু উপরেরটা চেঞ্জ করলেই হয়ে যেত। তো উপরে চেঞ্জের জন্য পাশেরটাও চেঞ্জ করে ফেললাম, তাহলে এখানে 9 চলে আসলো, 6 এখানে 5 করে।
অপশন ডি। হ্যাঁ অপশন ডি ইয়েস। দেখো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যেটা এখানে বলেছে the sum of two natural number, not fraction হবে না, natural number হবে, is 64. Which of the following cannot be the ratio of these two numbers? দেখো এই দুটো রেশিও যোগ করলে আসছে 8, যে 8 ইকুয়াল টু 64 করা যাচ্ছে, এটাকে কোনো না কোনো দিয়ে গুণ করলে চলে আসে 8 ইনটু 8 করে 64। এটার রেশিও হচ্ছে 4, এটা 64 হচ্ছে তোমার এটা হচ্ছে কত 12, 12 কেন হবে 4 থেকে 4, এখানে 4 4 24 16, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 7 8 এটা যোগ করলে তোমার হচ্ছে 14 16, 16 এখানে 64 আছে, 64 কে তুমি কোন না কোন দিকে যাচ্ছে 464 যাচ্ছে, 3:4 এটা হচ্ছে 7, 7 কে 64 কোনোভাবেই যাবে না, মানে ফ্র্যাকশনে চলে আসবে, ফ্র্যাকশনে চলে আসবে, মানে কোনো পয়েন্টে চলে আসবে, তার জন্যই এটা ন্যাচারাল নাম্বার হবে না দুটো সংখ্যা, তাহলে এটা এর অ্যানসার। ঠিক আছে, পরের কোশ্চেন স্যার 19 নম্বর অঙ্কটা একটু আরেকবার দেখাবেন? বলো। হ্যাঁ স্যার, মানে এখানে তো 2 into 3 গুণ করলেন, 6 এর সঙ্গে 5 এর এখানে গুণ করব না? 2 into 3 যখন গুণ করতে গেলাম তখন কত আসলো? 6। তো 6 তো আছেই, আর কেন চেঞ্জ করতে যাবো? আচ্ছা যদি এই জায়গাটা এরকম হয় তোমার, তুমি যদি ভাবো যে না এখানে 3:2 আছে, এখানে 6:5 আছে, তাহলে তুমি কি করলে, তুমি করলে হচ্ছে এটাকে 6 দিয়ে গুণ করলে, এটাকে 2 দিয়ে গুণ করলে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে, এটাকে 6 দিয়ে গুণ করলে, কি করলে যে সব একে অপরকে দিয়ে গুণ করে দিলাম, তাহলে যেগুলো আগেগুলো প্রাইম নাম্বার ছিল তাই করছিলাম, তাহলে এখানে 10 আসলো, এখানে 12 আসলো, আর এখানে 18 আসলো, সেটাকে আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে আসবে 9:6:5, অ্যান্সার একই বেরোবে। হ্যাঁ স্যার অবশ্যই। কিন্তু আমি যখন দেখলাম যে 2 দিয়ে গুণ করলে 6 চলে আসছে, তাহলে আমি এখানে কেন চেঞ্জ করতে যাব? এবং ইভেন তুমি নিজেই ভাবো যে এই 2টা এক্সট্রা করে নিলাম বলে আবার 2 দিয়ে ভাগ করতে হলো। করে বসে অপশন সি। সিনসিয়ার আছে। ওকে, দেখছি monthly income of A and B are in the ratio of 4:3. Okay, the savings are they are in the ratio of 3:2. The expenditure of each will 600 rupees, then the monthly income is তাহলে 6 6 4 হ্যাঁ ঠিক আছে, এটা মুখোমুখি অ্যান্সার হবে কিরকম দেখো, এ আর বি দুটো পার্সন, ঠিক আছে, যার বলেছে ইনকাম রেশিও বলে দিয়েছে 4:3, ঠিক আছে। আচ্ছা তারপরে তাদের কি বলে দিয়েছে যে না তাদের এক্সপেন্ডিচার না তার সেভিংস বলে দিয়েছে, সেভিংস রেশিও বলে দিয়েছে, সেভিংস বলেছে 3:2। তাহলে দেখো এক্সপেন্ডিচার এখানে যদি আমি এটা বোঝার চেষ্টা করি যে তাহলে 4 ইনকাম করেছে, তাহলে 4 টাকা ইনকাম করেছে, সেভিংস 3 টাকা করে নিয়েছে, তাহলে খরচ কত করলো -1, 1 টাকা খরচ করেছে এক্সপেন্ডিচার। এখানেও সে বি পোরশন যেটা আছে সেও 3টা থেকে 2 এ এসেছে, এখানেও সে 1 টাকায় খরচ, মানে 1 রেশিও, এখানেও 1 রেশিও খরচ করেছে, এবং এই 1 রেশিও মানে এটাই এক্সপেন্ডিচার, এবং এটা মানে হচ্ছে রুপিস 600 টাকা, তাই না? তাহলে রুপিস 600 1 রেশিও মানে যদি মানে 1 ইউনিট ইকুয়াল টু 600 হয়, তাহলে এবার আমার চেয়েছে হচ্ছে ইনকাম মানে তাহলে এই 4, তাহলে একেও 600 দিয়ে গুণ করবো, এটাকেও 600 দিয়ে গুণ করবো, তাহলে 424 318। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, ধরে নাও কোনো কারণে
আহ, কেউ এদের ধরে নাও যে এ আর বি ধরেছি, আহ, এদের রেশিও করলাম ধরে নাও 6:5 ধরেছি। আর এরা সেভিংস বা এই যে সেম জিনিসটা ধরো এটাকে ইনকাম আমি 6:5 নিলাম, সেভিংস নিলাম, যে এখানে নিলাম হচ্ছে সেভিংস 3 করেছে, এও 3 করেছে, সমান সমান নিয়ে। তাহলে এবার যদি কোশ্চেনটা একই রকম হয় যে এক্সপেন্ডিচার 600, তাহলে তাদের ইনকাম কত? তার মানে এক্সপেন্ডিচার সবাই যদি ইন এক্সপেন্ডিচার ইচ প্রত্যেকেই এক্সপেন্ডিচার যদি রুপিস 600 করেই করে, একই কোশ্চেন, তাহলে ইনকাম কত হবে? এখানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, এখানে ডিফারেন্স কত আছে। এখানে দেখো এটা থেকে কত কমেছে, দেখো তুমি এটা বুঝতে পারো, এটা ডিফারেন্স আছে 1। এখান থেকে কত কমেছে? এখান থেকে কমেছে হচ্ছে, এখান থেকে 3 কমেছে, আবার এখান থেকে কমেছে -2 কমেছে। মানে তাদের সেভিংস এর চেঞ্জ আছে, তাই না? সেভিংস এর চেঞ্জ আছে রেশিওতে। তো একটা জিনিস তোমাকে করতে হবে, যেরকম ধরো এখানে ডিফারেন্স 1 আছে, তো এখানেও ডিফারেন্সটা 1 করতে হবে, এখানে 0 আছে, কোনো ডিফারেন্স নেই। তো এই ক্ষেত্রে এই যে ডিফারেন্সটা, মানে এই যে এক্সপেন্ডিচার যে পোর্শনটা আছে, এটা যদি সেম না করো তাহলে কিন্তু হবে না। এটাকে সেম করতে হবে, যেরকম এখানে 3 আছে, এখানে 2 আছে, তো এটাকেও সেম করে অ্যান্সার বের করতে হবে। অবভিয়াসলি এই রেশিওটা থাকবে না, অন্য রেশিও থাকবে, সেম রেশিও 3:3 এরকম নাও হতে পারে, মানে 3:3 মানে এটা কি 1:1 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এটা রেশিও তো আর কত হয়ে গেল, এখানে তোমার আসলো -5 আর এখানে আসলো -4। তো আমি যেটা বলছি, এই ক্ষেত্রে কিন্তু এই লজিকটা অ্যাপ্লাই হবে না যে এখানে 4 মানে 600 হয়ে গেল, এরকম লজিকটা অ্যাপ্লাই হবে না। এখানে যেহেতু দুটোর মধ্যে ডিফারেন্স সেমই আছে, তাই না? এটা 4 আর 3 টাও ডিফারেন্স 1 আছে, এটা ডিফারেন্সও 1 আছে, এবং তার জন্য এদের মধ্যে ডিফারেন্সটাও সেম দিয়ে দিয়েছে। তার জন্য আর এবং এক্সামে এই টাইপের কোশ্চেন দেবে, এই টাইপের কোশ্চেন খুব একটা দেয় না লজিক বিট কোশ্চেন, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন দিলেও এক্স ধরে করতে হবে, কোনো অপশন নেই, বা অন্যভাবে দেখবো অন্য কোনো কোশ্চেন। তো এইভাবে তোমরা অ্যান্সার করবে। পরের কোশ্চেন। স্যার ওখানে 1 যে হলো ওদের ডিফারেন্সটা, ওই 1 প্লাস আমরা যে টোটালটা আগে বার করছি সব থেকে, টোটাল করে না, এখানে টোটাল টোটাল করে যা হবে না, না হচ্ছে। না না, এটা টোটাল করে হবে না, তুমি নরমালি ভাবো। আমি আমি জাস্ট একটা জিনিস ভাবছি, এটাকে একটা, এটা রেশিওতে আছে, তো এটাকে একটা সংখ্যা যদি নিয়ে আসি, ধরলাম ইনকামের 4,000 টাকা, ধরলাম বি এর ইনকাম 3,000 টাকা, সেখান থেকে সেভিংস 3:2, মানে এই রেশিওতে এক এক মানে আমি কত ধরেছি, 4,000, 1,000 ধরেছি, 4,000, তাহলে সেই রেশিওতে আমার এখানে তাহলে 3,000 হয়ে গেল, আর এখানে 2,000 হয়ে গেল। মানে ইনকাম থেকে সেভিংস বিয়োগ করলেই তো এক্সপেন্ডিচার পাওয়া যায়, এটাই আমি বলতে চাইছি। তাহলে এই জায়গায় আমি যোগ করার কোনো প্রশ্ন আসছেই না, এখানে যোগ করার কোনো প্রশ্ন আসছেই না। এখানে নরমালি তুমি দেখো আগে 4 আর 3 ছিল তাদের ইনকাম রেশিও, সেভিংস করেছে হচ্ছে 3 আর 2, এ 3 করেছে, 4 থেকে 3 সেভিংস করে দিয়েছে, তাহলে 1 পড়ে থাকলো। এখানেও 3 থেকে 2 সেভিংস করে দিয়েছে, এখানে 1 পড়ে থাকলো। এই 1 মানেই কিন্তু, এই যে দেখো 1 কমেছে, এখানেও 1 কমেছে, আর এই সেই 1 কমেছে মানে 600 টাকা কমেছে, বলে দিয়েছে এক্সপেন্ডিচার। 1 মানে তো এক্সপেন্ডিচার, খরচ, তাহলে তারা সবাই ইচ, মানে সবাই সমান খরচ করেছে, 600 টাকা করেই খরচ করেছে। চলো পরে।
করো, এটা একটু সময় নিয়ে করো, অ্যান্সার বের করো। এখানে হয়তো একটু বুঝতে পারবে না, আমি তোমাকে ফার্স্টে এটা বলে দিচ্ছি যে এর কাছে 40টা বল আছে, বি এর কাছে এক্সটা বল আছে, আর সি এর কাছে ওয়াইটা বল আছে, ঠিক আছে? থ্রি টু টু হবে কি? না না স্যার আমার 2:1 বেরোচ্ছে। না না, ওটা হবে না। এটা হবে না, এটা হবে না। A, B and C have 40 x and y ball with them respectively, ঠিক আছে? 40 x and y. If B gives 20 ball to A, B যদি A কে, A এর কাছে কটা বল আছে? 40, B এর কাছে x, তো যাই হোক, B gives 20 ball to A, he is left as many ball as C. he বলতে এখানে কার কথা হয় না আছে? B এর কথা, তাই তো? left with half as many ball as C. If together they had 60 more ball. আচ্ছা, একটা কাজ করো, এটার অ্যান্সার বি হবে বলে রাখছি, ঠিক আছে? তোমরা বাড়িতে এটা এইচডব্লিউ দেখো, পরের দিন এই কোশ্চেনটা আমি করি, করা যাবে, দুটো সমীকরণ বের করতে হবে, সমীকরণ করে স্যার করা। কিছু শোনাই তো যাচ্ছে না। হ্যালো হ্যালো, এখন বোঝা যাচ্ছে। আমি বললাম যে এটাকে এইচডব্লিউ রাখছি, কথা এইচডব্লিউ, ছিল না। হ্যাঁ এইচডব্লিউ রাখছি এই কোশ্চেনটা। এটা তোমরা ট্রাই করো, একটু কনসেপচুয়াল কোশ্চেন আছে, আমি এখানে বলছি তোমরা ট্রাই করতে, ট্রাই করো, পরের দিন এই কোশ্চেনটা সলভ করো, পরের কোশ্চেন করে কোশ্চেন স্যার স্পেন্ডিং মানে কি খরচ, খরচ, তাই তো? হ্যাঁ।
করো তোমরা, করো ততক্ষণ বুঝিয়ে রাখি। অ্যাকাউন্টস রেশিও কত দিয়েছে? 12:9:7, তাই তো? স্পেন্ডিং মানে এক্সপেন্ডিচার একই রকম। এক্সপেন্ডিচার কত দিয়েছে? 15:9:8। আর সেভিংস is 25% of his income. He saves 25% of his income. তো 4/12 25%। তো 25% যদি এখানে হয় তাহলে এক্সপেন্ডিচার তাহলে কত? 75%। তাহলে এমন একটা জিনিস করো তাহলেই অ্যান্সারটা বেরোবে, নাহলে বেরোবে না। যে এইটা 75%, এটা 25%, তাই তো? এটা 25 নয়, এই পোর্শনটা 12 থেকে যদি সেভিংসে যায়, এটা হচ্ছে 25%, আর এটা হচ্ছে 75%, তাই না? 12টাকে এমন একটা সংখ্যা নাও, 15 3 গুণ যদি করি, 3 × 45, বা এটাকে আমাকে এমন রেশিওতে কনভার্ট করতে হবে, যেরকম ধরো আমি যদি 12কে 4 দিয়ে গুণ করি, 4/48, আর 48 আর 1 ভাগ তো 12 চলে আসছে, তার মানে এখানে হয় না সেটা। রেশিওটা এরকম ভাবে করতে হবে যে 25% অফ ইনকাম, না হলে তোমাকে ধরে ধরে করতে হবে। এই শর্টকাটে ট্রাই করছি, ট্রাই করো তো তোমরা কি করা যেতে পারে। এমনিতে এটা এক্সরে তুমি যদি ইনকাম ধরো, এক্সপেন্ডিচার বের করো, ওটা একটা রেশিও ধরো। What is the ratio of the savings ABC? স্যার কিছু শুনতে পাচ্ছি না, কি ব্যাপার, কি হচ্ছে? সাউন্ডটা খুবই আস্তে আসছে। শোনা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলছি, এখানে যেটা বলছে A saves 25% of his income, তাই তো? A savings হচ্ছে 25% of his income, তার আমাকে রেশিও ধরে আমাকে বের করতে হবে, মানে এটা 75%, এটা 25%, তাহলে ইনকামটা অনেকটাই বড় হবে, সেই জায়গাটা আমাকে করতে হবে। তাহলে এখানে যদি আমি ধরো এটা 25% কত হয়? 12 25% হয় হচ্ছে 3 হয়, তাই তো? তাহলে দেখো এখানে তো এরকম ব্যাপারটা আসছে না, না যে এখানে 3 যদি হয়, 12 থেকে এক্সপেন্ডিচার এখানে রেশিও দেখতে গেলে বেশি হয়ে যাচ্ছে। এমন একটা ইনকাম, এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এক্সপেন্ডিচার তার 3 ভাগ হয়, আর সেভিংস তার 1 ভাগ হয়, সেটা তো করা যেতে পারে। স্যার বি এর ইনকামও 9 দেওয়া আছে আর স্পেন্ডিংটাও 9 দেওয়া আছে। হ্যাঁ সেটাই তো আছে, এটা রেশিওতে আছে, মানে এদের রেশিও 1 হবে, ঠিক আছে? এরকম ব্যাপার না। তাহলে তো তুমি বলবে যে ইনকাম তাহলে এখানে 12 আর এক্সপেন্ডিচার 15 কিভাবে হয়, তাই না? সেম তো নয়, আমাকে তো আমি বলছি তো ইনকাম, এটা তো রেশিও আছে না, এই তিনটে একটা রেশিওতে আছে, এই তিনটে একটা রেশিওতে আছে। রেশিও ধরে ধরে তো এটা তো সংখ্যা নয়, এটাকে সংখ্যাতে কনভার্ট যদি করা যায়, এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তো ধরে নাও যে এটাকে যদি 3 × 15 = 45,
12 আর 15 এলসিএম কত হয়? 12 15 3 এলসিএম কত হয়? 3 দিয়ে 3 4 12 ঠিক আছে, 4 5 20 60, তাই তো? যদি আমি ইনকামকে 60 ধরি তাহলে 60 এর এক্সপেন্ডিচার 15, তাহলে 60 কে 15 4 15 60 মানে 60 এর, আচ্ছা আমি একটা জিনিস করছি, ধরো এটার এলসিএম কত করলাম? 60 হলো, তাই তো? তাহলে আমি ইনকামকে, আমি এই জায়গাটা একটু করে দিচ্ছি, কি হলো আবার এখানে, আহ, এটাকে এইভাবে লিখছি আমি, এ বি সি, তাহলে এইখানে আমি ইনকামটাকে আমি 60 ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা 60 ধরে নিলাম মানে কত গুণ করতে হলো, মানে 60 ধরলাম মানে হচ্ছে এই জায়গাটা আমাকে গুণ করতে হলো হচ্ছে, এখানে এখানে ছিল কত? এখানে ছিল 12, এখানে ছিল 9, এখানে ছিল 7, ঠিক আছে? আর এখানে তোমার এক্সপেন্ডিচার আমার এখানে থাকছে 15, এখানে 9 আর এখানে 8, আর এখানে সেভিংস এখানে থাকছে 3, বাকি রেশিও আমি জানি না। তো 3 কেন না, ইনকাম 12 ছিল ওই হিসাবে 3 নিয়েছিলাম, 25%, 20% of 12 of 25%, তাহলে কত হয়? 12 ইন্টু 1 4 3, সেই ক্ষেত্রে আমি নিয়ে এসেছিলাম। এবার এটাকে একটু ভাবো যে 12 থেকে কত গুণ করলাম না, 5 গুণ করে আমার আসলো 60, তাহলে এখানে যদি 5 দিয়ে গুণ করো তাহলে যদি 60 হয়, 60 এর 75% মানে এটা 3 ভাগ আর এটা 1 ভাগ, তাই না? 3 ভাগ কত হয় আর 1 ভাগ কত হয়? 15 দিয়ে গুলো 3 15 45, আর এখানে 15, আমি এটাই বলতে চাইছি। তো এইখানে যদি 60 করি তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আর এটা যদি, যেহেতু এটা 75% হবে, মানে 3/4, তার মানে এটা যদি 4 ভাগ হয় 60, তাহলে 3 ভাগ কত হবে? 45, তাহলে এখানে 15 আছে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করো, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করো, এটাকেও 3 দিয়ে গুণ করো, ঠিক আছে? তাহলে দেখো হিসাবটা তোমার মিলে যাচ্ছে। কিভাবে মিলছে? তাহলে হিসাবটা মিলে যাচ্ছে, তাহলে এখানে 60 হচ্ছে, এখানে 45 আসছে, আর এখানে তাহলে কত হয়ে যাবে? 15, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে আসছে 15, এবং বাকিগুলো যেহেতু গুণ করে দিয়েছি একটা সংখ্যাতে নিয়ে চলে আসলাম, এটা যখন তো মিলে গেল, বাকিগুলো মিলে যাবে। কিরকম মিলবে না, এবার এবার জিনিসটা দেখো মেলানোর জন্য কি করছি, এখানে তাহলে কত হচ্ছে? 5 নং 45, এখানে 5 7 35, আর এখানে 3 নং 27, এটা 3 8 24, তাহলে এবার 45 থেকে 27 বিয়োগ করে দাও, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করলে সেভিংস আসে, তাহলে 45 থেকে 27 বিয়োগ করলে কত আসে? 18, তাই না? 18 তো হচ্ছে 27 37 47, হ্যাঁ 18 আসছে, তাহলে এটা 15 হয়েছে, এটা 18 হলো, আর এখানে কত আসবে? 35 থেকে 24 তাহলে 9 আসছে, 3 দিয়ে তো কাটবে না, 3 5 15 ইস্টু দাদা 11। কোথায় 11 আসছে? আচ্ছা আচ্ছা এখানে 11 আসছে, তাই না? তাহলে তো আর কাটবে না, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, মানে একটু বোঝার ব্যাপারটা ছিল। 15:18:11, শর্টকাটে, এইরকম শর্টকাটে তুমি কোনো বইয়ে দেখতে পাবে না জিনিসগুলো, যেটা তোমরা বুঝতে পারছো। এই শর্টকাটটা তৈরি কিভাবে হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করো, যে এখানে বইয়ে যেগুলো আছে, বইগুলো একদম পুরো এক্স ধরে করা আছে, এক্স ওয়াই জেড, মানে ওটা ছেড়ে দাও, এক্স ধরে করতে গেলে এই কোশ্চেন আসলে স্কিপ করে দেওয়া হবে। বলেছে ইনকাম এ বি সি আর ইন দ্য রেশিও 12:9:7, and they are spending মানে খরচ বলেছে আর ইন দ্য রেশিও 15:9:8, the savings 25% of his income। তো যদি ইনকামের 25% সেভিংস হয় তাহলে 75% কি হবে? এক্সপেন্ডিচার হবে। তো ইনকামটাকে এমন নিয়ে নাও যেটার এক্সপেন্ডিচার 75% আমি দেখাতে পারবো। তো আমি কি করলাম, এটাকে এলসিএম করলাম, 12 আর 15 60 বেরোলো, তাহলে 60 করতে গেলে আমাকে এটা 5 দিয়ে গুণ করতে হলো,
5 12 60, তাহলে 60 এর 75% মানে 3/4, মানে এখানে দেখাতে হবে কত, এখানে 45 দেখাতে হবে। 45 দেখাতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো এটাকে যখন 5 দিয়ে এক্সট্রা করে গুণ করেছি, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে দেবো, এখানে 5 দিয়ে গুণ করে দেবো। এখানে 3 দিয়ে গুণ করেছি এক্সট্রা করে, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করে দেবো, এটাকেও 3 দিয়ে গুণ করে দেবো। এবং 60 থেকে 15 বাদ দিলে থাকে 60 থেকে 35 বাদ দিলে থাকে 15। 15 দেখাতে গেলে এটাকে কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো, 3 5 15, তাই না? তাহলে এবার রেশিও গুলো হয়ে যাবে, 3 নং 27, 5 নং 45 আর 3 নং 27। তাহলে এখানে ডিফারেন্স করলে 18 আসছে, আর এইখানে তোমার 5 সাথে 35 আর 3 8 24, তাহলে এটা ডিফারেন্স করলে 11 আসছে। তাহলে এই যে রেশিওটা পেলাম, এই রেশিওটা হচ্ছে সেভিংস এর রেশিও। এখানে তুমি যদি বলে এটা কি সংখ্যা 60, না এটাও সেভিং, এটাও রেশিও 60:45:35, 5 দিয়ে কাটলে কমবে, বাট এই সংখ্যাটা রাখলাম কারণ এই বিয়োগগুলো করতে আমার সুবিধা হবে। ঠিক আছে, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আসলে মেন্সে আসার মতো কোশ্চেন, প্রিলিতে আসবে না, কোনো কোশ্চেন এখানে প্রিলিতে আসবে। এসএসসি সিজিএল এর জন্য এটা মেন ধরে রাখো, সিজিএল মেন্সের জন্য। বেসিক্যালি সিজিএল মেন্সে মানে মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি, অ্যালজেব্রা এগুলো বেশি আসে, তাও এরকম টাইপের কোশ্চেন আসে। করো দেখি। আচ্ছা এই কোশ্চেনটা পরের দিন করাচ্ছি। এই কোশ্চেনটা একটু অনেকটা ডিফিকাল্ট আছে, ডিফিকাল্ট আছে বলতে একটু অনেক রকমের ব্যাপার আছে এখানে, আমি এটা পরের দিন করিয়ে দেবো। আর অনেকগুলো কোশ্চেন নেওয়া আছে, রেশিও প্রপোর্শন এখনো ডবল হাফও কমপ্লিট হয়নি। ঠিক আছে, তো এর পরের দিন আশা করি কমপ্লিট হয়ে যাবে বাকিগুলো। পরের দিন আমি 8টা থেকে শুরু করবো, আজকে কন্টেন্ট তৈরি করতে একটু সময় লেগেছে। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, 23 অবধি থাক, বাকি কোশ্চেন পরের দিন করে। ওকে, চলো তাহলে আজকে লেফট করে যাও, বাকি কোশ্চেন